প্রিয় দর্শক, অপেক্ষার পালা প্রায় শেষ। রাত পোহালেই আমাদের সেই কাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন। অনেক আনন্দের, অনেক উৎসাহের, অনেক প্রত্যাশার, অনেক সম্ভাবনার সেই স্বপ্ন নিয়ে আমরা অপেক্ষা করছি। আমি রেজানুর রহমান, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ সূচি। স্বাগত আপনাকে। ধন্যবাদ। পত্রপত্রিকার শিরোনাম পড়ে শোনাই, তারপর আপনার সাথে আলোচনায় যেতে চাই। দৈনিক প্রথম আলো, সংসদ নির্বাচন ও গণভোটের অপেক্ষায় দেশ, উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। প্রচার পর্যালোচনা, প্রচারের নতুনত্বের সঙ্গে ফ্যামিলি ম্যান কৌশল তারেক রহমানের, দলকে নতুনভাবে আলোচনার কেন্দ্রে আনার চেষ্টা শফিকুরের। দৈনিক যুগান্তর, সেই মহেন্দ্র খন কাল, ইতিহাসের গতিপথ বদলানোর নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। দৈনিক সমকাল, বদলে যাওয়া পরিবেশে ভোট উৎসবের আশা, দিনভর প্রার্থীদের নির্দেশনা, পরামর্শ তারেক রহমানের, জামায়াত জোটের বৈঠক, জনগণ সুষ্ঠু বললে ফল মানবে। কালের কণ্ঠের শিরোনাম, বিএনপি 222, জামাত 34 ও বিএনপি বিদ্রোহী 12টিতে এগিয়ে, কালের কণ্ঠের অনুসন্ধান, ভোটের জন্য উন্মুখ দেশ। দৈনিক ইত্তেফাক, রাত শেষ হলেই ভোটের উৎসব, ফলাফল যাই হোক জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। বাংলাদেশ প্রতিদিন, ঐতিহাসিক ভোটের লড়াই কাল। মানব জমিনের শিরোনাম, প্রায় 3000 কেন্দ্রে সংঘাতের শঙ্কা, ব্যালটের ভোটে বুলেটের থ্রেট, রাত পোহালেই ভোট। খবরের কাগজ, প্রভাবশালীদের বাজারে পরিণত হয়েছে দেশ, রাত পোহালেই ভোট। আমার দেশের শিরোনাম, উৎসবমুখর নির্বাচন বাস্তবে রূপ দিন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, গণতন্ত্রের উত্তরণের পথে দেশ। আমাদের সময় শিরোনাম, রাত পোহালেই ভোট, ভয়কে পেছনে রেখে ভোট কেন্দ্রে যান, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। বাংলাবাজার পত্রিকা, গণভোট, জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন, উৎসবমুখর পরিবেশে ভোটে ঈদের আমেজ। রূপালী বাংলাদেশ, সম্পদ বেড়েছে উপদেষ্টাদের, বেড়েছে স্ত্রীদেরও সম্পদও। আলোকিত বাংলাদেশ, প্রতীক্ষার অবসান, কাল উৎসব। প্রধান উপদেষ্টার মোট সম্পদ 15,62,00,000 টাকার বেশি, উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ। অবশেষে যাই হোক, উপদেষ্টাদের সম্পদের বিবরণী পাওয়া গেল। যেটা বলছিলাম যে রাত পোহালে ভোট, যেটা বলেন না যে পরীক্ষার আগের রাতটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, পড়াশোনা করা, একটু ঝালাই দিয়ে নেওয়া। তো যেমন এটা দেখা যাচ্ছে, মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দিন এবং ফলাফল যাই হোক জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়ার গুরুত্ব দিয়েছেন তিনি। নিঃসন্দেহে কালকের যে নির্বাচন, এটা আসলেই একটা ঐতিহাসিক নির্বাচন, কারণ এই নির্বাচনের ভিতর দিয়ে আমরা আবার অনেক বছর পরে গণতন্ত্রে ফিরে যাব। আমরা চাই এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ হোক, নিরাপদে, আনন্দের সাথে যাতে আমরা সবাই ভোট দিতে পারি। ভোটের যে উৎসব আমরা গত এই প্রচারের মাধ্যমে দেখেছি, প্রচারণায় এক ধরনের উৎসব মুখরতা ছিল, সংখ্যার তেমন কিছু আমরা দেখিনি। এই যে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি করা, মানুষকে উজ্জীবিত করে তোলা, ভোট দিতে উৎসাহিত করে তোলা, এটা একটা অসাধারণ সাফল্য বলবো আমি। এবং মানুষ যে আসলেই গণতন্ত্র চায়, মানুষ যে সত্যিকার অর্থে তাদের নিজেদের প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠাতে চায়, এটা এবার খুব স্পষ্ট হয়ে উঠছে গত কয়েক সপ্তাহের প্রচারণার ভিতর দিয়ে। সো আমরা আশা করছি কালকের নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং সত্যিকার অর্থেই একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। মানে আপনি যেটা বলছেন যে স্বপ্নটা আপনি দেখছেন যে আমরা যে ভোটে যে আনন্দের উৎসবের আমেজ দেখি, লাইন ধরে মানুষ ভোট দিতে আসে, সেই উৎসব ভাব নিয়ে, যেমন একটি পত্রিকার শিরোনাম হয়েছে ঈদের আমেজে ভোটের উৎসব। এই তো আর এক মাস পরে তো আমরা আর একটা ঈদ পাবো। তো সব কিছু মিলিয়ে মনেই তো করা যায়, কিন্তু কখনো কোনো পত্রিকার শিরোনাম একটু শঙ্কাও জায়গায়। যেমন ধরেন দৈনিক মানব জমিনের শিরোনাম হয়েছে যে প্রায় 3000 কেন্দ্রে সংঘাতের শঙ্কা, এবং এই পত্রিকাটি বলছে যে ব্যালটের ভোটে বুলেটের থ্রেট। এটাকে কি? এটা নিঃসন্দেহে শঙ্কা তো আছেই, কিন্তু আমি একটা অন্য জায়গায় আসতে চাই যে আমাদের শঙ্কা ছিল যে নির্বাচনী প্রচারের এই যে 3 সপ্তাহে, এই সময় হয়তো অনেক সহিংসতা গুরুত্বপূর্ণ ছিল। এটা প্রতিটা ক্ষণে ক্ষণে মনে হয়েছিল যে এই বুঝি একটা হয়তো আজকে যে কোনো মুহূর্তে একটা অঘটনের খবর শুনবো যে কোথাও না কোথাও সহিংসতা হয়েছে, নির্বাচনী সংঘাত হয়েছে, কিন্তু আমরা কিন্তু সেরকম বড় ধরনের কোনো সিচুয়েশন দেখিনি যে এত বড় নির্বাচন সারা দেশ জুড়ে, এবং ভোটার প্রায় 12,73,00,000 বা 74 লাখ ভোটার। তো সেরকম একটা এত মানুষের সম্পৃক্তির যে নির্বাচন,
এবং নির্বাচনটা শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং উৎসবমুখর হয়েছে এবং এই পর্যন্ত মোটামুটিভাবে গ্রহণযোগ্য এবং নিরাপদ থেকেছে। সংঘাতের তেমন কোনো ঘটনা ঘটেনি। তো আমরা আশা করছি যে ইয়েস, ঝুঁকিপূর্ণ নির্বাচন আছে, সেখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে অনেকগুলো, সেখানে প্রশাসন এবং নিরাপত্তা সংস্থাগুলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং আমরা আশা করি যে শেষ পর্যন্ত একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে। সংঘাত সহিংসতা সত্যিকার অর্থে হয়তো ঘটবে না, যেটা আমরা প্রচারণার ক্ষেত্রে দেখেছি সেরকম কিছু ঘটেনি। ভোটের দিনটাও বা ভোটের পরে ফল প্রকাশ বা ফল পরবর্তী সময়টাও সুন্দর থাকবে, নিরাপদ থাকবো আমরা সবাই, এটা আমরা আশা করি। অবশ্যই সেটা আশা করি। যেমন এখন তো প্রচার প্রচারণা শেষ হয়েছে গতকাল। পত্রিকার শিরোনাম, দিনভর প্রার্থীদের নির্দেশনা পরামর্শ দিলেন তারেক রহমান। জামায়াত জোটের বৈঠক, জনগণ সুষ্ঠু বললে ফল মানবে তারা। সব দলের কাছে আওয়ামী লীগের সমর্থকদের কদর বেড়েছে। তাহলে কি আপনার বিশ্লেষণ কি? এটা খুব বাস্তবতা যে আওয়ামী লীগ তো এত বছর ধরে ক্ষমতায় ছিল এবং আওয়ামী লীগ বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল। তা সেই দলটা এখন তার কার্যক্রম নিষিদ্ধ আছে, কিন্তু তার ভোটাররা তো হারিয়ে যায়নি, তার ভোটাররা তো আছেন। তো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ, তারা নিঃসন্দেহে ইলেকশনে একটা বড় ফ্যাক্টর হয়ে উঠছেন যে তাদের ভোট কোন দিকে যাবে। এবং এই আওয়ামী লীগের ভোটের পাশাপাশি আরেকটা প্রসঙ্গ আসছে যে মাইনরিটি ভোট, ধর্মীয় সংখ্যালঘুদের ভোট কোন দিকে যাবে, কার পক্ষে পড়বে, কিংবা নারী ভোট কোন দিকে যাবে এবং নতুন প্রজন্মের ভোট কোন দিকে যাবে। এই ফ্যাক্টরগুলি কিন্তু এবার ইলেকশনে খুব বড় ফ্যাক্টর। সো আমরা যেটা বিশ্বাস করি এবং আমাদের যে সাংবাদিক হিসেবে আমাদের যে অবজারভেশন, সেটা হচ্ছে আসলে বাংলাদেশের মানুষ এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ আসলে উদার গণতন্ত্রে বিশ্বাস করে। মানুষ কোনো রকমের কুপমণ্ডিকতা দেখতে চায় না, কোনো রকম মানে অন্ধকারের জীবনে মানুষ ফিরতে চায় না, মানুষ আলোকিত জীবন চায়, উদার জীবন চায়। সো মানুষ নারীর স্বাধীনতা চায়, নারীর অধিকার চায় এবং প্রত্যেকটি ক্ষেত্রেই তরুণরা ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ করতে চায়, তাদের কর্মসংস্থান অনেক বড় ইস্যু। সব কিছু মিলে এবং বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, বাংলাদেশের যে শেকড় মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধকে সবার উপরে রেখে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আচ্ছা, আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি, যেটা হলো যে আপনি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বললেন। আমরা যেমন এই যে বিস্ময়কর অবিস্মরণীয় একটি গণ অভ্যুত্থানে দেশের একটা পরিবর্তনের আশা করছি আমরা, যে পরিবর্তনদের বছর পরে আমাদের ভোট হচ্ছে, তারুণ্যের এই মিছিলে নারীদেরকে আমরা সবার আগে দেখেছি এবং তরুণদের কারণেই, তরুণদের আন্দোলনের কারণেই পুরো তো পরিবর্তনটা এলো। কিন্তু এই যে 4 কোটি তরুণের কথা বলা হচ্ছে, সবাই বলছে, সব দলই বলছে এই তরুণরা আমার। নারীদেরকে বলা হয়েছিল যে নারীদের জন্য এটা করা হবে, ওটা করা হবে, কিন্তু সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠেছে নারী তুমি কার, মানে আদৌ তুমি কার? তো এই প্রশ্নগুলোর উত্তরগুলো কে দেবে? আমি বিশ্বাস করি নারী আসলে তার নিজের, এবং নারী তার নিজের স্বাধীনতা নিয়ে, নিজের সত্তা নিয়ে, নিজের অধিকার নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে এবং বাংলাদেশ সেরকম পরিবেশ নারীর জন্য তৈরি করবে। এইটাই আসলে এই নির্বাচনে আমাদের অন্যতম বড় চাওয়া। যে কারণ বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী। নারী যদি সামনে এগোতে না পারে, নারীকে যদি আপনি ঘরে বন্দি করে রাখেন, নারীকে যদি আপনি তার কর্মঘণ্টা সীমিত করে দেন, যে আপনি 8 ঘন্টা কাজ করতে, নারী বলে 5 ঘন্টা কাজ করতে হবে, এরকম পদক্ষেপ যদি আপনি নেন, তাহলে আসলে নারীর স্বাধীনতা, নারীর অধিকার খর্ব হবে। সো বাংলাদেশের নারী সমাজ সামনে এগোতে চায়, সেটা তার নিজের জন্য, এবং নারীদের মধ্যে পরিবারের জন্য ভালোবাসা পুরুষের চেয়েও বেশি। আমি এটা স্বীকার করি। সো নিজের পরিবারের জন্য, নিজের স্বামী সন্তানদের জন্য নারী কাজ করে যখন তার আয় পরিবারের জন্য মূলত ব্যয় করেন, সো তার সন্তানদের ভালো রাখার জন্য নারীকে কাজ করতে হবে এবং নারী কাজ করতে চান। সো তাদেরকে সেই পরিবেশ একটা পক্ষ দিতে চায়, আরেকটা পক্ষ বাধাগ্রস্ত। না, যেমন আমরা যেটা বলি নারী পুরুষের সমান অধিকার চাই, সেই জায়গায় আমরা যদি কোনো রকমের ভাবে একজনের জন্য এক ব্যবস্থা, আরেকজনের জন্য আরেক ব্যবস্থা, তাহলে তো হবে না, কোনোভাবেই হবে না। এই যে নারীর প্রতি এক ধরনের বৈষম্যের প্রবণতা, আমি বিশ্বাস করি যে কালকের ভোটে সেই বৈষম্যের চেষ্টা যারা করবে তারা তাদের দেখিয়ে দিবেন, ভোটাররা তাদের প্রত্যাখ্যান করবে, তাদের বিরুদ্ধেই ভোট দেবে। আচ্ছা, নির্বাচনের আগে নানা ধরনের প্রেডিকশন হয়, যেমন ধরেন জাতীয় গণমাধ্যম থেকে শুরু করে বিদেশি গণমাধ্যমেও নানা ধরনের বিশ্লেষণ হয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ বিদেশি গণমাধ্যমও সেই বিশ্লেষণ করেছে। যেমন তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে অনেক প্রচার মাধ্যমেই সেই জরিপের কথা বলা হচ্ছে। আমাদের একটি পত্রিকা কালের কণ্ঠ, তারা একটা জরিপ করেছে, তারা বলছে যে বিএনপি 222, জামায়াত 36,
বিএনপির বিদ্রোহীরা 12টিতে এগিয়ে আছে, তো এই প্রেডিকশনগুলোর ভবিষ্যৎ কি? আর আমার ধারণা যে বেশিরভাগ অনেকগুলো প্রেডিকশন আসলে খুব বাস্তবসম্মত, আবার অনেকগুলো একদমই অবাস্তব, আচ্ছা। টেবিল মেড। সো বাস্তবতা হচ্ছে যে আমরা যদি একটু প্রেক্ষাপটটা দেখি, যে জামাত আসলে কোনোদিনই বাংলাদেশের ইতিহাসে 18টির বেশি সিট পায়নি। 18, 3, কিন্তু এবার 17 তো পরিস্থিতি এবার বদলালো। পরিস্থিতি ভিন্ন, এবার পরিস্থিতি ভিন্ন, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এবার তাতে জামাতের এক ধরনের মানে পেনিট্রেশন ঘটেছে, জামাত আরও অনেক বেশি মানুষের কাছে যেতে পেরেছে, তাতে 18 থেকে বেড়ে কত দূর কত যাবে? দূর যেতে পারে। আচ্ছা। এটা যদি মানে আমার কাছে খুব বাস্তবসম্মত মনে হবে না, বা মনে হচ্ছে না, যে যেটা বলা হচ্ছে যে কেউ কেউ জামাতিরা, যে জামাত বা জামাত সমর্থকরা যেটা বলার চেষ্টা করছেন যে তারা ক্ষমতায় যাবেন, সেটা হলে তাদের এত গুণ বেড়েছে বলে দৃশ্যত আপনি মনে মনে হয় না, করেন না? আমি মনে করি না। আর এটাই বাস্তবতা যে বাংলাদেশের এই মুহূর্তে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। তো সেই হিসেবে বিএনপির নেতা হিসেবে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, এটাই খুব স্বাভাবিক। এবং আরেকটা বিষয় যদি আপনি বলেন যে রাজনীতির মৌলিক জায়গায়, যে বাংলাদেশের ভিত্তি হচ্ছে 71। সো আপনি আওয়ামী লীগের ভোটের কথা বলছিলেন, যে আওয়ামী লীগের যারা সমর্থক বা কর্মী, তারা কোনোভাবেই 71-এর চেতনার বিরুদ্ধে গিয়ে ওই ভিত্তির বাইরে ওই নিশ্চয়ই ভিত্তির যাবেন না। বিপরীতে দাঁড়িয়ে ভোট দেবেন, এটা আমি বিশ্বাস করি না। এটা তার আত্মহত্যার মতন হবে। সো সেটা আওয়ামী লীগ, সো আলটিমেটলি যে বিএনপির নিজের ভোট প্লাস হচ্ছে অন্যান্য দিকের ভোট, সব মিলে আমার ধারণা যে মানে যে প্রেডিকশনগুলি হচ্ছে যে তারেক রহমান ভবিষ্যতের সম্ভাব্য প্রধানমন্ত্রী, সেই প্রেডিকশনটি আসলে বাস্তব। তরুণদের ভোট কোন দিকে যাবে মনে হয় আপনার? তরুণরা আসলে সুন্দর বাংলাদেশ দেখতে চায়, শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চায়, রাজনৈতিক দলাদলি মুক্ত, রাজনৈতিক যে কলহ সংঘাত এগুলোর বাইরে একটা সুন্দর দেশ দেখতে চায়। এটাই হচ্ছে আমার তাদের তরুণদের কথা বলে। আমরা কি এই নির্বাচনে তরুণদের পালস বুঝতে পারলাম যে তরুণরা আসলে কি চায়? এটা আসলে দৃশ্যমান হবে কালকে ভোটের পরে, বাট এটা বোঝা যাচ্ছে। এবং এটা শুধু নির্বাচন না, আপনার 24-এর যে 5ই আগস্টের ঐতিহাসিক ছাত্রগণ অভ্যুত্থানের ভেতর দিয়ে আমরা দেখেছি আসলে এই তরুণ প্রজন্ম। আপনি যদি দেখেন যে এবার 18 থেকে 37 বছরের মধ্যে বয়সী প্রায় টোটাল ভোটের প্রায় 43% হচ্ছে 18 থেকে 37 বছরের বয়সী। এই যে প্রজন্ম, এই যাদের টোটাল ভোটারের 43%, যারা আসলে ডিসাইডিং ফ্যাক্টর, তারা কোনোভাবেই রাজনৈতিক হানাহানি দেখতে চায় না, দলাদলি দেখতে চায় না, তারা উদার মানসিকতার। এবং তারা আসলে জন্ম থেকে তথ্য প্রযুক্তির সুবিধা ভোগ করা, এটা খুব গুরুত্বপূর্ণ। খুব গুরুত্বপূর্ণ। তাদেরকে বলে দিতে হয় না, ওরা নিজেরাই শিখে নিয়েছে। তারা সারা পৃথিবী তাদের জানা, তাদের চোখের সামনে। সো সেই উদার মানসিকতা নিয়ে তারা আসলে একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। এবং উদার গণতান্ত্রিক বাংলাদেশ যাদের হাত দিয়ে গড়ে উঠতে পারে, তারা সেদিকেই থাকবে, এটাই স্বাভাবিক। মুক্তিযুদ্ধ কেমন আলোড়িত করে তরুণদের মধ্যে? দারুণভাবে করে, দারুণভাবে। দারুণভাবে করে। এবং আপনি যদি দেখেন 24-এর গণঅভ্যুত্থানের সময় সবার মানে তখন কিন্তু এই গণঅভ্যুত্থানের আন্দোলনের সময় আমরা পথে পথে গান গাইতে শুনেছি, মুক্তিযুদ্ধের সেই সময়কার গান, মুক্তিযুদ্ধের গান এবং 71-এর সেই গান। সো 71-এর গান যখন গাচ্ছিল তখনই আসলে তরুণরা দীপ্ত হয়ে উঠছিল। তো এই তরুণের মধ্যে বাংলাদেশের মানে প্রবল দেশপ্রেম আছে বলেই 71-কে এই প্রজন্ম তার সবচেয়ে বড় অর্জন এবং সবচেয়ে বড় অহংকার হিসেবে দেখে। এবং সেই কারণেই আমরা বিশ্বাস করি যে শেষ পর্যন্ত এই ভোটে বাংলাদেশ বিজয়ী হবে, গণতন্ত্র বিজয়ী হবে, মুক্তিযুদ্ধ বিজয়ী হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন মুক্তিযুদ্ধ আমাদের দেশের শেকড়, আসলে আমাদের ঐতিহ্যের শেকড়। সেই কথাটা নিশ্চয়ই আমরা মনে রাখবো। একেবারে শেষের দিকে আমার অনুষ্ঠানে একটা প্রসঙ্গ দিয়ে শেষ করতে চাই। যেমন ধরেন এইরকম পরিবেশেও এই যে ভোট দিতে মানুষ বাড়ি যাচ্ছে এবং ঈদের আমেজের মতো সেই ছাদের উপরে উঠে ভোট দিতে যাচ্ছে মানুষ, কিন্তু এই সময়টা তো আমরা সেই সুবিধাভোগীরা তাদের কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছি, তাদের উপরে যে বিড়ম্বনাটা সেটা করবার চেষ্টা করছি। আচ্ছা সুচি, আপনার কাছে আমি জানতে চাই আমরা এই পরিবর্তনটা কবে করতে পারবো বলেন? আমরা আশা করি যে নতুন সরকার যারা ক্ষমতায় আসবেন তারা ভবিষ্যতে আমাদের এই ধরনের ভোগান্তি থেকে দূর করবেন। কিন্তু আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই যে এই যে মানুষের মধ্যে ভোট দিতে যাওয়ার আগ্রহ, দলে দলে কষ্ট করে বাসে, ট্রেনে, লঞ্চে, এমনকি বিমানে মানুষ বাড়ি যার যার যে সামর্থ্য আছে সেখান থেকে যাওয়া, বিমানের টিকিট করে বাড়ি ফিরছে শুধুমাত্র ভোট দেওয়ার জন্য। ভোট দেওয়ার যে মানুষের এই প্রবল আগ্রহ, এই আগ্রহ যাতে বাস্তবে রূপ নেয়, ভোট দিতে গিয়ে যাতে কেউ কোনো রকম বাধাগ্রস্ত না হন, ভোটকে যাতে কোনোভাবে
বিতর্কিত করা না হয় বা কেউ করতে না পারে, সেইটা নির্বাচন কমিশন এবং সরকার, নিরাপত্তা সংস্থাগুলো তারা এটা নিশ্চিত করবেন আমরা আশা করি। আমি বিশ্বাস করি যে এবারের নির্বাচনে আসলে বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক ভোট পড়ার কথা, এবং যদি ৭৫-৮০% ভোট কাস্ট হয় কিংবা তার চেয়ে বেশিও হয়, আমি অবাক হব না। কারণ এবার মানুষের মধ্যে প্রবল আগ্রহ আছে ভোট দেওয়ার জন্য। আমার ভোট আমি দেবো। হ্যাঁ, আমার ভোট আমি দেবো, আমার ইচ্ছে মতন আমি ভোট দেবো। সেই ভোট যত বেশি কাস্ট হবে, যত বেশি ভোট পড়বে, গণতন্ত্রের পথে বাংলাদেশের অগ্রযাত্রা তত শক্তিশালী হবে। আমি সবাইকে আমরা অনুরোধ করব, ভোট দিন। যাকে ইচ্ছা তাকে দিন, যোগ্য দেখে দিন, ভোটটা অবশ্যই দেন, ভোটটা অবশ্যই। অবশ্যই দেন। আপনার যোগ্য বিবেক দেখে রাখবেন। দিন। যোগ্য তো অবশ্যই অবশ্যই, অবশ্যই, অবশ্যই। কিন্তু ভোটটা দেন। ভোট দেওয়া থেকে কেউ বিরত থাকবেন না। অনেক 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 ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অতিথি যে প্রত্যাশাটি ব্যক্ত করলেন, ভোট কেন্দ্রে যাবেন, ভোটটা দেবেন, আপনার ভোট আপনি একজন পছন্দের প্রার্থীকে, যোগ্য প্রার্থীকে ভোটটা দেবেন। আর মাত্র ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টা, তার আর হয়তো একটু বেশি, তারপরে আমরা একটা সম্ভাবনার নতুন বাংলাদেশের নতুন সকাল, নতুন সূর্যোদয় দেখবার অপেক্ষা করছি। আমাদের প্রিয় মাতৃভূমি এগিয়ে যাক, শুভকামনা থাকলো। ওই যে আমাদের প্রিয় অতিথির কথা দিয়েই শেষ করি, ভোটটা দিতে যাবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।